মরিয়ম বেগম নীরব শ্রোতা হলেন। কেন জানি ছেলের এই ইচ্ছাটা তিনি মেনে নিতে পারছেন না। কেন জানি মনটা অন্য কিছু বলছে, কিন্তু ছেলের উপরে গিয়ে কথাও বলতে পারছে না। অনেকদিন ধরে ছেলের জন্য মেয়ে দেখতেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো মেয়েকেই মাহিমের পছন্দ হয়নি। এই প্রথম সে বলল মেয়ে পছন্দ হয়েছে। মরিয়ম বেগম চুপ করে রইলেন। আব্দুল সাত্তার সাহেবও চিন্তায় পড়লেন। তিনি সুষ্ঠুভাবে মেয়ের বিয়ের কাজ শেষ করতে চেয়েছিলেন। শুভ কাজে দেরি করলে কাজটা অশুভ হয়ে যায় অনেক সময়। আব্দুল সাত্তার সাহেব যেন নিস্তেজ হয়ে গেছেন। সানজিদা মাথা নিচু করে বসে আছে। বিয়েটা করতে তার কোনো আপত্তি নেই, এমনিতেও তো তার কোনো পছন্দ নেই। তবে গ্র্যাজুয়েশন করে বিয়েটা হলে অনেকটাই ভালো হয়, স্পেশালি তার স্বপ্নটা পূরণ হয়। কিন্তু মাহিমের প্রস্তাবে মনে হয় কেউ তেমন খুশি হয়নি। রুমটা কেন জানি নীরব হয়ে গেছে, কারো মুখেই কোনো কথা নেই। মাহিম বলল, আম্মু মন খারাপ করছো কেন? বললাম তো তোমরা আয়োজন করো। মরিয়ম বেগমের কিছু বলতে ইচ্ছে করছে না। তিনি নিজের হাত থেকে একজোড়া চুড়ি বের করে সানজিদার হাতে পরিয়ে দিলেন। সানজিদার কপালে চুমু খেলেন। এই মেয়েটাকে অসম্ভব রকমের ভালো লেগেছে মরিয়ম বেগমের। এই মেয়েকে ছেলে পছন্দ না করলেও তিনি এখানেই ছেলের বিয়ে ঠিক করতেন। সানজিদা পুতুলের মতো বসে আছে, একবারও মাথা উপরে তুলছে না সে। মরিয়ম বেগম ছেলের হাতে রিংটা দিয়ে বললেন, এই রিংটা পরিয়ে দে বৌমাকে। 7টা পাথরের একটা ডায়মন্ড রিং, খুবই সুন্দর রিংটা। মাহিম রিংটা হাতে নিয়ে সানজিদার কাছে এগিয়ে গেল। একটু আগে সে সানজিদার সাথে কথা বলছে, তখন কত সহজ লাগছিল। 2 মিনিটের পরিচয়ে একটু ফানও করেছিল, কিন্তু এখন কেমন যেন লাগছে। তার বুকের ভেতরে ধুকধুক করছে, হার্টবিট দ্রুত চলছে। সানজিদা দাঁড়িয়ে থেকে এক হাত দিয়ে আরেক হাত কচলাচ্ছে, মুখটা নিচের দিকে। মাহিম সানজিদার সামনে দাঁড়ালে সানজিদা মুখ তুলে মাহিমকে দেখে। মাহিম নিজের বাম হাতটা সানজিদার দিকে এগিয়ে দিলে সানজিদা বাধ্য হয়ে নিজের হাত এগিয়ে দেয়। সবাই দুজনকে দেখছে। মাহিম সানজিদার বাম হাতে রিংটা পরিয়ে দেয়। সানজিদা বারবার রিংটা দেখছে। আজকের পর থেকে তাকে আর কারো সামনে সেজে উপস্থিত হতে হবে না। আজকের পর থেকে সে সম্পূর্ণ অন্য কারোর। সানজিদার খুবই কান্না করতে ইচ্ছে করছে। জীবনটা এমন কেন? এত বছর ধরে নিজের বাবা মা লালন পালন করলো, আর বড় হওয়ার সাথে সাথে তার অন্য একজনের বাড়িতে নিজের ঠিকানা স্থাপন করতে হয়। রিংটার দিকে তাকিয়ে সানজিদার চোখ দিয়ে টপ টপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সেই পানিটা কারো নজরে না পড়লেও মাহিমের নজরে এড়ায়নি। মাহিমের খুবই খারাপ লাগলো বিষয়টা। সে নিজে নিজে অনুশোচনা করতে লাগলো, সে কি কারো মনে বেশি আঘাত দিয়ে ফেলেছে? তার কি উচিত ছিল সানজিদার স্বপ্ন পূরণের জন্য বিয়েটা ভেঙে দেওয়া? আচ্ছা, বিয়েটা ভেঙে দিলেও কি এমন হতো যে তার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত বিয়ে নিয়ে আর কোনো কথা হতো না, নাকি অন্য কারোর সাথে আবার বিয়ের কথা হতো? মাহিমের খুবই খারাপ লাগছিল। মাহিম বারবার সানজিদার দিকে তাকাচ্ছিল। সানজিদা মাথা নিচু করেই আছে। নিজের বাসায় এসেও মাহিমের কিছু ভালো লাগছিল না। বারবার সানজিদার কথা মনে পড়ছিল। সানজিদাকে খুবই মিস করছিল সে। এর আগে কোনো মেয়ের প্রতি এমন ফিলিংস আসেনি মাহিমের। মাহিমের শুধু যে খারাপ লাগছিল তা নয়, রীতিমতো সে চটপট করছিল। মাহিম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এমন সময় মাহিমের ছোট বোন তন্নি মাহিমের পাশে এসে দাঁড়িয়ে বলে, ভাইয়া তোর কি হয়েছে বলতো? মাহিম প্রায় চমকে ওঠে তন্নির কথায়। মাহিম পেছন ফিরে তন্নিকে দেখে বলে, কেন, আমার কিছু হয়নি তো। তন্নি বলল, তাহলে ভাবিদের বাসা থেকে আসার পর থেকে তোকে কেমন অস্থির লাগছে কেন? বল কি হয়েছে? মাহিম বলল, তেমন কিছু না। মাহিম ব্যালকনির রেলিং ধরে বাহিরের দিকে তাকায়। তন্নি বলে, ভাবির সাথে কথা বলবি? মাহিম অবাক হয়ে তন্নির দিকে তাকিয়ে থাকে। তন্নি বলে, ফোনে কথা বলতে পারিস, ভালো লাগবে। আমি বুঝতে পেরেছি তুই ভাবিকে নিয়ে টেনশন করছিস। তন্নি একটা ছোট্ট কাগজে সানজিদার ফোন নাম্বারটা লিখে মাহিমের হাতে ধরিয়ে দেয়। মাহিম কাগজটা হাতে নিয়ে অবাক হয়ে কাগজটার দিকে চেয়ে থাকে। তন্নি বলে, কি এবার মন শান্ত হবে তো? মাহিম বলল, তুই সানজিদার নাম্বার কোথায় পেলি? তন্নি বলল, আসার সময় নিয়ে এসেছি। আমি জানতাম তোর এটা কাজে লাগবে। তুই আসলেই একটা গর্ধব। তোদের আলাদা কথা বলতে দিল, আর তুই 2 মিনিট কথা বলেই চলে আসলি, নাম্বারটাও নিতে পারলি না। মাহিম তন্নির কথায় অবাক হচ্ছিল। তার এই ছোট্ট বোনটি তার থেকে কম হলেও 12 থেকে 13 বছরের ছোট, অথচ কথাগুলো শুনে মনে হচ্ছে তার থেকে অনেক দিনের বড়। মাহিম ব্যালকনিতে থাকা চেয়ারে বসতে বসতে বলল, তোর দেখি বিয়ের বয়স হয়ে গেছে। আমি এখন মনে হয় বেশি বিজি হয়ে গেছি, অন্যদিকের খেয়াল ঠিকমতো রাখতে পারছি না। চিন্তা করিস না, আমারটা হয়ে গেলে তোরটাও কমপ্লিট করে ফেলবো। মাহিমের কথা শুনে তন্নি কোমরে 2 হাত ধরে বলে, ভাইয়া, উপকারীর যে ঘাড়ে লাথি, এটা আজ প্রমাণ পেলাম। তোর সাথে কথা বলবো না আর। তন্নি নাক ফুলিয়ে মাহিমের রুম থেকে বের হয়ে যায়। মাহিম একা একাই হাসতে থাকে। সত্যিই তার সানজিদার কাছ থেকে ফোন নাম্বারটা নেওয়ার দরকার ছিল, কিন্তু এই জিনিসটা তখন মাথায় আসেনি। মাহিম নিজের ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে সানজিদার নাম্বারটা ডায়াল করে। কিন্তু কি বলবে কল করে? এখন কল করলে সানজিদা আবার কিছু মনে করবে না তো? কিছু এলোমেলো কথা এসে চুল এলোমেলো করে দেয় মাহিমের। মাহিম কয়েকবার কল দিতে গিয়েই দেয় না, আবার না করেও থাকতে পারছে না। কেন জানি মন বলছে একবার কল করে সানজিদার সাথে কথা বলতে। এ কেমন বাঁধন! কয়েকটা মিনিটের পরিচয়ে মনে দাগ কেটে গেল। বলা যায় মেয়েটার মাঝে অসম্ভব একটা মায়া আছে, যা সহজে এড়ানো সম্ভব না। এবার মাহিম সাহস করে সানজিদাকে কল করেই ফেলে। রিং বেজেই যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। মাহিম সানজিদাকে 7-8 বার কল করে, কিন্তু কোনো রেসপন্স নেই। এবার মাহিমের খুবই অস্থির হচ্ছিল। ফোন রিসিভ না করার কারণ কি? মাহিম নিজের রুমে এসে পায়চারি করতে থাকে। কিছুক্ষণ পর আবার কল করে। এবার একবার রিং হতেই কলটা রিসিভ করে। সানজিদা ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম।
মাহিম বলল, ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ কল রিসিভ করেননি কেন? সানজিদা বলল, আপনি কে বলছেন? উত্তর এলো, আমি মাহিম। সানজিদা বিছানায় শুয়েছিল। মাহিম নামটা শোনার সাথে সাথেই লাফ দিয়ে উঠে বসে। সানজিদার কান থেকে মোবাইলটা নিয়ে নাম্বারটা দেখে বলে, মাহিম বলল, আমি। তা আপনি এত